শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমি আছি তোমাদের সাথে। আমি মোহাম্মদ আমানুল্লাহ, প্রভাষক হিসাব বিজ্ঞান, অষ্টদী বেগম আনোয়ার ডিগ্রি কলেজ। তো শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি হিসাব বিজ্ঞান প্রথম পত্র অধ্যায় 6 নিয়ে। তো শিক্ষার্থীরা, আজকে আমরা যেটা শিখবো হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 6 প্রাপ্য হিসাবের হিসাব রক্ষণ। প্রাপ্য হিসাবের হিসাব রক্ষণ নিয়ে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। এই জন্য প্রাপ্য হিসাবের হিসাব রক্ষণ নিয়ে আজকে আমি তোমাদের সামনে এখন কথা লেকচার শুরু করতেছি। তো শিক্ষার্থীরা, আমাদের প্রাপ্য হিসাবের হিসাব রক্ষণ যদি আমরা শিখতে যাই, প্রথমে আমাদের জানা দরকার প্রাপ্য হিসাবটা কি। তো শিক্ষার্থীরা, প্রাপ্য হিসাব হলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট ধারে পণ্য বিক্রয় অথবা ধারে সেবা প্রদান করলে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বলা হবে প্রাপ্য হিসাব বা দেনাদার। তাহলে আমি আবার বলতেছি, প্রাপ্য হিসাব কি? কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট ধারে পণ্য বিক্রি করলে অথবা ধারে সেবা প্রদান করলে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বলা হবে প্রাপ্য হিসাব। এই প্রাপ্য হিসাব হলো একটা অলিখিত চুক্তি। 30 থেকে 60 দিন মেয়াদ, সেই এর ভিতরে সে টাকাটা প্রদান করবে। এটা কোনো লিখিত চুক্তি প্রয়োজন পড়ে না। তাহলে যেটা অলিখিত চুক্তি সে হচ্ছে প্রাপ্য হিসাব। আর সহজ উপায় কি ছাড়া? ধারে পণ্য বিক্রয়। আর হচ্ছে প্রাপ্য নোট। প্রাপ্য নোট হচ্ছে ঠিক প্রাপ্য হিসাবের একটি অংশ। প্রাপ্য হিসাব হলো লিখিত চুক্তি আর অলিখিত চুক্তি, আর প্রাপ্য নোট হচ্ছে লিখিত চুক্তি। মানে ধারে পণ্য বিক্রয়ের প্রেক্ষিতে লিখিত আকারে যে দলিল পত্র সহ চুক্তিবদ্ধ করা হয় যে টাকা 90 দিনের মধ্যে প্রদান করবে বা তার কিছু বেশিও লাগতে পারে, তাহলে এইরকম যে চুক্তিনামা হয় ধারে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে প্রাপ্য নোট। এজন্য আমাদের প্রথমেই জানা দরকার প্রাপ্য হিসাব এবং প্রাপ্য নোট। সহজ কথা, প্রাপ্য হিসাব হচ্ছে লিখিত চুক্তি, অলিখিত চুক্তি, আর প্রাপ্য নোট হচ্ছে লিখিত চুক্তি। তারপরে এই দুটো যদি আমরা শিখি, তাহলে আমাদের জানা দরকার অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা কি জিনিস? অনাদায়ী পাওনা হলো আমাদের এমন একটা, যে কোনো ব্যবসা বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ধারে পণ্য বিক্রয় অবশ্যই হয়। তা দেখা গেছে যাদের উপর ধারে পণ্য বিক্রয় হয়, প্রায় সময় তাদের পুরো অর্থ দেনাদারের কাছ থেকে আদায় নাও হতে পারে। কি কি কারণবশত হতে পারে? যার নিকট ধারে পণ্য বিক্রয় হয়েছে সে ব্যক্তি বা প্রতিষ্ঠান দেউলে হয়ে গেছে, অথবা সেই প্রতিষ্ঠানের ব্যক্তি মালিক মারা গেছে, সে টাকা দিতে অনীহা প্রকাশ করতেছে। শত চেষ্টা করার পরেও প্রতিষ্ঠান যখন দেনাদারের কাছ থেকে টাকা আদায় করতে পারবে না, ওই অর্থকে বলা হবে অনাদায়ী পাওনা। মূল কথা হচ্ছে, দেনাদারের কাছ থেকে যেই অর্থ চেষ্টা পরেও আদায় করতে পারতেছে না, ওই অর্থকে বলা হবে অনাদায়ী পাওনা বা কুঋণ। তাহলে কুঋণ মানে এটা প্রতিষ্ঠানের জন্য একটা খরচ, এটাকে আদায় করা সম্ভব না, আদায় বর্তমানে হচ্ছে না। এই জন্য এই টাকাকে সম্পদ হিসেবে ধরলে এটা প্রতিষ্ঠানের জন্য একটা লস। এই জন্য এটাকে সম্পদ ধরবে না, এটা প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয়। আর অনাদায়ী পাওনা সঞ্চিতি আমাদের জানা দরকার। অনাদায়ী পাওনা আর অনাদায়ী পাওনা সঞ্চিতি। অনাদায়ী পাওনা সঞ্চিতি হলো অনাদায়ী পাওনা প্রতিষ্ঠানে যেরকম হচ্ছে প্রায় প্রতিনিয়ত, প্রতিষ্ঠান বিজনেস করার প্রেক্ষিতে সে জানে দেনাদারের কাছ থেকে কি পরিমাণ অর্থ আদায় করা সম্ভব হয় না, এর জন্য পূর্ব প্রস্তুতিমূলক একটা ব্যবস্থা। তাহলে সহজ কথা হচ্ছে, অনাদায়ী পাওনা সঞ্চিতি হলো একটা পূর্ব প্রস্তুতিমূলক ব্যবস্থা, যাতে ভবিষ্যতে এরকম ক্ষতিকে পোষানোর জন্য একটা ব্যবস্থা হতো একটা। তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতি হচ্ছে অনাদায়ী পাওনা যে খরচ, এই খরচ যা প্রতিনিয়ত যদি হয় প্রতিষ্ঠানের জন্য একটা লস, এই জন্য ক্ষতিকে পোষানোর জন্য একটা পূর্ব প্রস্তুতিমূলক ব্যবস্থা হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি। তো শিক্ষার্থীরা, তো আমরা এই 4টা জিনিস আমরা শিখলাম। এটা হচ্ছে প্রাপ্য হিসাব, এটা হচ্ছে সংক্ষেপে ধারে পণ্য বিক্রয়ের প্রেক্ষিতে ধারে পণ্য বিক্রয়, এটা হচ্ছে অলিখিত চুক্তি। আর প্রাপ্য নোট হচ্ছে ধারে বিক্রয় লিখিত চুক্তি। আর অনাদায়ী পাওনা, দেনাদারের কাছ থেকে যে অর্থ আদায় করা সম্ভব হচ্ছে না চেষ্টার পরেও, এটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয়, এটা নাম হচ্ছে অনাদায়ী পাওনা। আর অনাদায়ী পাওনা সঞ্চিতি হচ্ছে যে এই অনাদায়ী পাওনা যে একটা প্রতিষ্ঠানের জন্য ব্যয়, এই ক্ষতিকে পোষানোর জন্য একটা পূর্ব প্রস্তুতিমূলক ব্যবস্থা। তাহলে এটাকে জিনিস আমরা শিখলাম। তাহলে আজকে আমাদের একটা মোটামুটি পরীক্ষার ভিতরে যে সমস্ত প্রশ্নগুলি আসে এই অধ্যায় থেকে, এর ভিতরে একটা প্রশ্ন আসতে পারে, অনাদায়ী পাওনা সঞ্চিতি পরিমাণ নির্ণয় করো কতে। নরমালি কতে প্রশ্নে যা থাকে, এখানে আমি 3টা লিখছি। অনাদায়ী পাওনা সঞ্চিতি পরিমাণ নির্ণয় করো, অনাদায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয় করো, অথবা আদায়যোগ্য প্রাপ্য হিসাবের পরিমাণ নির্ণয় করো। তো আমি এখানে 3টা প্রশ্ন লিখছি শুধু কয়ের জন্য, যে কোনো একটা প্রশ্নে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে।
তারপরে আমি একটা উদ্দীপক তোমাদের সামনে আমি বোর্ডে আগে লিখে রাখছি, তোমরা উদ্দীপকটা একটু পড়ো, আমি তোমাদের পরে শোনাচ্ছি, তোমরা দেখো এই প্রেক্ষিতে আমরা অঙ্কটা করব। প্রথমে যেটাতে আছে অনাদায় পাওনা সঞ্চিতি 1/1/2019 মানে বছরের শুরুতে 5,000 টাকা। তারপর যে আছে লিখিত অনাদায় পাওনা 3,000 টাকা। লিখিত অনাদায় পাওনা আছে 3,000 টাকা। লিখিত অনাদায় পাওনা মানে যেটা রেওয়া মিলে অন্তর্ভুক্ত আছে। আর অলিখিত অনাদায় পাওনা এটা হচ্ছে সমন্বয়ের এন্ট্রি, এটা লিখিত না, এটা সমন্বয়ের এন্ট্রি, এটা নতুন, এটা হচ্ছে 4,000 টাকা। আর প্রাপ্য হিসাব হচ্ছে 31/12/19 90,000 টাকা। তারপর আছে অনাদায় পাওনা সঞ্চিতি, নতুন করে অনাদায় পাওনা সঞ্চিতি ধরা হচ্ছে 10% দেনাদারের উপর। দেখো সেক্ষেত্রে আমি আবার বলতেছি, অনাদায় পাওনা সঞ্চিতি যেটা প্রশ্নে দেয়া আছে এটা হচ্ছে আমাদের পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি, এটা হচ্ছে রেওয়া মিলের এন্ট্রি। লিখিত অনাদায় পাওনা এটা রেওয়া মিলের এন্ট্রি। আমরা যেটা রেওয়া মিলের এন্ট্রি সেটা আমরা বুঝবো কিভাবে এটা রেওয়া মিলের এন্ট্রি। চেনার উপায় আছে লিখিত, তারপর লেখা থাকবে হিসাবভুক্ত, তারপর লেখা থাকবে আদায়যোগ্য নয়। এই সমস্ত এন্ট্রি গুলো হচ্ছে আমাদের রেওয়া মিলের এন্ট্রি, এটা হচ্ছে লিখিত অনাদায় পাওনা। আর অলিখিত অনাদায় পাওনা এটা এখনো হিসাবভুক্ত হয়নি, এটা সমন্বয়ের এন্ট্রি। আমরা আর্থিক বিভিন্ন অঙ্কের মধ্যে এরকম এন্ট্রি পাবো যে সমন্বয়ের ভিতরে দেয়া আছে। তো অলিখিত অনাদায় পাওনা হচ্ছে এটা সমন্বয়ের এন্ট্রি, হচ্ছে নতুন অনাদায় পাওনা। আর নতুন অনাদায় পাওনা চেনার উপায় কি কি এন্ট্রির কথা থাকবে? অলিখিত, লিখিতব্য, আদায়যোগ্য নয়, হিসাবভুক্ত করতে হবে, এই সমস্ত এন্ট্রি থাকলে আমরা ধরে নেব এটা নতুন অনাদায় পাওনা। আর প্রাপ্য হিসাব এটা হচ্ছে রেওয়া মিলের এন্ট্রি। আর অনাদায় পাওনা সঞ্চিতি এটা সমন্বয়ের এন্ট্রি। তো শিক্ষার্থীরা আমরা প্রথমে আমরা করব নতুন অনাদায় পাওনা সঞ্চিতির পরিমাণ নির্ণয়। নতুন অনাদায় পাওনা সঞ্চিতি করতে চাই আমাদের যেটা কাজ, নতুন অনাদায় পাওনা সঞ্চিতি ধার্য করা হয় দেনাদারের উপর। তাহলে আমরা একটু বোর্ডটা কিছু অংশ মুছে আমি অঙ্কটি করি তোমাদের সামনে। আমরা ক প্রমাণ 1 করব। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি পরিমাণ নির্ণয়। নরমালি নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি নির্ণয় করা হয় প্রাপ্য হিসাবের উপর। তাহলে আমাদের প্রশ্নে প্রাপ্য হিসাব কত আছে? প্রাপ্য হিসাব দেয়া আছে প্রশ্নে 90,000 টাকা। এখান থেকে আমাদের সবসময় মনে রাখবো নতুন অনাদায় পাওনা সঞ্চিতি বের করার জন্য আমাদের প্রাপ্য হিসাবের সাথে যদি দায় বিক্রয় থাকে তাহলে যোগ করব, বিক্রয় ফেরত থাকলে বাদ দেব, আর নতুন অনাদায় পাওনা এন্ট্রি এগুলো থাকলে আমরা বাদ দেব। তাহলে আমাদের এখানে লিখিত অনাদায় পাওনা তো এটা অলরেডি বাদ দেয়াই আছে, এটা এখানে অন্তর্ভুক্ত হবে না। আমরা শুধু নতুন অনাদায় পাওনা যেটা সেটা আমরা বাদ দেব, মাইনাস অলিখিত অনাদায় পাওনা। সরি, অলিখিত অনাদায়ী পাওনা প্রশ্নে দেয়া আছে কত? 4,000 টাকা। বাদ দিলে আমাদের থাকে কত? 86,000 টাকা। তাহলে সুতরাং নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি হবে 86,000 ইন্টু 10%, তাহলে 8,600 টাকা। তাহলে আমাদের নতুন অনাদায় পাওনা সঞ্চিতি কত বের হলো? 8,600 টাকা। আমি আবারও বলি, প্রাপ্য হিসাবের সাথে সম্পর্কিত এন্ট্রি যেগুলো থাকে নরমালি এগুলো আমরা যোগ বিয়োগ করব। যেমন এই অঙ্কে আছে 90,000 টাকা প্রাপ্য হিসাব, নতুন অনাদায় পাওনা আমরা মানে লিখিত যেটা বাদ দিলাম। যদি ধারে বিক্রয় থাকতো তাহলে আমরা যোগ করব, যদি নতুন অনাদায় এই বিক্রয় ফেরত থাকে তাহলে বাদ দেব, দেনাদারের কাছ থেকে আদায় এরকম এন্ট্রি থাকে সেটা আমরা বাদ দেব। এরকম এন্ট্রি আমরা সামনে আরো করব। আর নতুন অনাদায় পাওনা সঞ্চিতি বের করব নিট টাকার উপর। নিট আছে কত? 86,000 টাকা, 10% করলে 8,600 টাকা। তো সেক্ষেত্রে এখন আমরা প্রমাণ 2 করব, অনাদায় পাওনা খরচের পরিমাণ নির্ণয়। প্রমাণ 2, অনাদায় পাওনা খরচের পরিমাণ নির্ণয়।
অবস্থা এমন একটা এন্ট্রি যদি প্রশ্নে যেটা নাও চায় তাও আমাদের নির্ণয় করতে হবে। এই যে এই দুইটা এন্ট্রি আমাদের সামনে কাজ আছে, জাবেদা করতে হয় এবং খতিয়ান করতে হয়। অঙ্কের মেন কাজ হচ্ছে জাবেদা এবং খতিয়ান। যদি এই দুটো এন্ট্রি নাও চায় তাও আমাদের গণনা কার্য হিসেবে আমাদের অবশ্যই দেখাতে হবে এই দুইটা, যদি এই দুইটা ছাড়া আমাদের অঙ্ক করা সম্ভব না। এই জন্য আমাদের নতুন আদায় পাওনা সঞ্চিতি, অনাদায় পাওনা খরচ এদের আমাদের বের করবো। আর অনাদায় পাওনা খরচের পরিমাণ নির্ণয় করার জন্য কিভাবে নির্ণয় করতে হয়? প্রথম হচ্ছে লিখিত অনাদায় পাওনা। লিখিত অনাদায় পাওনা কত টাকা দেয়া আছে? 3000 টাকা যোগ অলিখিত অনাদায় পাওনা অলিখিত অনাদায় পাওনা দেয়া আছে কত? 4000 7000 টাকা যোগ নতুন অনাদায় পাওনা সঞ্চিতি, এটা অনুমান মানে আমরা বের করছি, এই টাকা আমরা দিব এখানে। নতুন অনাদায় পাওনা সঞ্চিতি কত টাকা আছে? 8600 টাকা, 15600 টাকা মাইনাস পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি। পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি হচ্ছে এন্ট্রিটা, এটা হচ্ছে বছরে 1 এর বছর শুরুতে যে টাকা থাকে। পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি হচ্ছে 5000 টাকা। তাহলে আমার টোটাল বর্তমানে অনাদায় পাওনা খরচের পরিমাণ হলো 10000 টাকা। এই এন্ট্রিটা আমরা আইবি বর্ণিতে আমরা ডেবিট পাশে দেখাই। এই বছর আমাদের অনাদায় পাওনা খরচের পরিমাণ হলো 10000 টাকা। তাহলে আমি আবার দেখাচ্ছি, অনাদায় পাওনা খরচের পরিমাণ নির্ণয় করতে হলে আগে আমাদের লিখিত অনাদায় পাওনা যেটা হিসাব করতে হয়েছে দেওয়া মিলে সেটা আমরা লিখব, যোগ নতুন অনাদায় পাওনা মানে অলিখিত অনাদায় পাওনা যেটা সেটা যোগ করব, নতুন অনাদায় পাওনা সঞ্চিতি এটা আমরা যোগ করব, আর পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি বাদ দেব। এটা বাদ দেওয়ার কারণ হচ্ছে এই পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি গত বছর এই খরচকে কমানোর জন্য পূর্ব প্রস্তুতিমূলক ব্যবস্থা হিসেবে তারা এটা রেখে দিয়েছিল। এখন যেহেতু প্রতিষ্ঠানের টোটাল আমাদের খরচ হচ্ছে 15600 টাকা, এই জন্য যেহেতু তাদের আগাম ব্যবস্থা আছে, এইটা হচ্ছে পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি দিয়ে 5000 টাকা দিয়ে আমাদের খরচকে কমানো হলো। তাহলে আমাদের মাইনাস করে 10600 টাকা হবে, সরি আমি বিয়োগটা ভুল লিখছি, 10600 টাকা হবে আমাদের অনাদায় পাওনা খরচের পরিমাণ। তো সেক্ষেত্রে এখন আমরা করব গ নিট আদায়যোগ্য প্রাপ্য হিসাবের পরিমাণ নির্ণয়। নিট আদায়যোগ্য প্রাপ্য হিসাব নির্ণয় করতে গেলে আমাদের যে দরকার সেটা প্রাপ্য হিসাবের সাথে সম্পর্কিত এন্ট্রিগুলো আমরা সব বাদ দেব, যোগ বিয়োগ করব। তাহলে আমাদের প্রমাণ 3 করতেছে এখন। কয় প্রমাণ 3? নিট আদায়যোগ্য প্রাপ্য হিসাবের পরিমাণ নির্ণয়। তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব আমাদের দেওয়া ছিল কত? 90000 টাকা মাইনাস অলিখিত অনাদায় পাওনা, এটা ঠিক আগের মতোই কাজ। 4000 টাকা বাদ দিব, 86000 টাকা মাইনাস নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি আমরা 10% কত বের করছি? 8600 টাকা। তাহলে আমাদের এখানে বিয়োগ করলে যার যার পাশে 77400 টাকা হচ্ছে আমাদের নিট অনাদায়ী পাওনা। তো সেক্ষেত্রে তোমরা আরেকটু ভালো করে দেখো, নিট আদায়যোগ্য প্রাপ্য হিসাবের পরিমাণ নির্ণয় কিভাবে নির্ণয় করতে হয়। এখানে আমাদের যেটা দেয়া আছে প্রাপ্য হিসাব হচ্ছে 90000 টাকা। তো প্রাপ্য হিসাব যেহেতু 90000 টাকা দেয়া আছে, আমাদের নতুন অনাদায় পাওনা আমরা বাদ দেব। নতুন অনাদায় পাওনা বাদ দেওয়ার পর যে টাকা থাকে এখান থেকে আমরা যে বের করছি কতই নতুন অনাদায় পাওনার সঞ্চিতি 8600 টাকা, সেটাও বাদ দেব। বাদ দেওয়ার পর বর্তমানে হচ্ছে আমাদের দেনাদার 77400 টাকা। এটা হচ্ছে আমাদের নিট আদায়যোগ্য প্রাপ্য হিসাব অথবা নিট দেনাদার বলা যায় এটাকে। তো সেক্ষেত্রে আমাদের গ নাম্বার আমরা অ্যান্সার পেলাম। এখন আমাদের যেটা কাজ, আমাদের জাবেদা করতে হবে। তো আমি এখন তোমাদের এখানে একটা মুছে ফেলতেছি।
জাবেদা করার জন্য কিছু গুরুত্বপূর্ণ আমাদের বিষয় আমাদের মনে রাখা যায়। এক নম্বর হচ্ছে প্রশ্নে আমাদের যে জিনিসটা বিবেচ্য বিষয়, প্রশ্নে পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি থাকলে, আমি হেডলাইনটা মুছে দিতেছি, প্রশ্নে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকলে আমাদের প্রশ্নটা দেখতে হবে প্রশ্নের ভিতর পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি আছে কিনা। যদি প্রশ্নে পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি থাকে সেই ক্ষেত্রে আমাদের জাবেদাগুলো এখানে করতে হবে। যেহেতু প্রশ্নে পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি আছে, এই ক্ষেত্রে কিভাবে আমরা জাবেদা দেব? প্রথম যে জাবেদা, লিখিত অনাদায় পাওনার কোনো জাবেদা হবে না। প্রথম জাবেদা এখানে জাবেদা হবে, এই এন্ট্রি জাবেদা হবে, অনাদায় পাওনা সঞ্চিতির জাবেদা হবে, আর অনাদায় পাওনা খরচ বন্ধ করা জাবেদা হবে। তো আমাদের প্রথম হচ্ছে নতুন অনাদায়ী পাওনার জাবেদা আমাদের দিতে হবে। নতুন অনাদায়ী পাওনার জাবেদা কি? অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তো যদি প্রশ্নে যদি নতুন অনাদায় পাওনার সঞ্চিতি থাকে সেই ক্ষেত্রে আমাদের নতুন অনাদায় পাওনার জাবেদা আমরা দেব। তাহলে নতুন অনাদায় পাওনার জাবেদা কি আসছে? অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এটা আমি জাস্ট জাবেদা দেওয়ার জন্য যে মাধ্যম সেটা আমি দিচ্ছি। এটা হচ্ছে প্রথম জাবেদা, প্রমাণ 2। 2 নম্বর হচ্ছে অনাদায়ী পাওনা খরচের জাবেদা। এইটা জাবেদা হবে, অনাদায়ী পাওনা খরচের জাবেদা। অনাদায়ী পাওনা খরচের জাবেদা আমাদের এখানে দিতে হবে। অনাদায়ী পাওনা খরচের জাবেদা হবে অনাদায়ী পাওনা ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। অনাদায়ী পাওনা খরচের জাবেদা তাহলে কি হলো? অনাদায়ী পাওনা ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। তারপর 3 নম্বর জাবেদা, অনাদায়ী পাওনা খরচ বন্ধ করার জাবেদা। এই 3টা জাবেদা আমাদের অবশ্যই লাগবে। এজন্য এই 3টা জাবেদা আমাদের জন্য জরুরি। এই 3টা জাবেদা আমরা সবসময় ফলো করব। তাহলে অনাদায়ী পাওনা খরচ বন্ধ করা জাবেদা হচ্ছে আয় বিবরণী ডেবিট, আয় বিবরণী ডেবিট, অনাদায়ী পাওনা ক্রেডিট। অনাদায়ী পাওনা খরচ যদি বন্ধ করতে চাই তাহলে আমাদের জাবেদা কি আসছে? আয় বিবরণী ডেবিট, অনাদায়ী পাওনা ক্রেডিট হবে। তো শিক্ষার্থীরা আমাদের যে জিনিসটা এখানে 3টা জিনিস আমাদের সবসময় আমাদের খেয়াল রাখতে হবে। প্রশ্নে পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি আমাদের আছে কিনা। যদি প্রশ্নে পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি থাকে তাহলে আমরা নতুন অনাদায় পাওনার জাবেদাটা হবে অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। আর এটা সবসময় খেয়াল রাখবো আমরা, যদি প্রশ্নে পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি যদি থাকে তাহলে হবে অনাদায় পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। আর যদি অনাদায় পাওনা সঞ্চিতি না থাকতো তাহলে হবে আমাদের অনাদায় পাওনা ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এইটা এখন প্রশ্ন করতে পারো অনাদায় পাওনা সঞ্চিতি ডেবিট কেন হলো? অনাদায় পাওনা সঞ্চিতি ডেবিট এই কারণে হয়েছে, নতুন অনাদায়ী পাওনার দ্বারা আমরা কি করি, যখন অনাদায় পাওনা নতুন অনাদায় পাওনার কারণে নতুন অনাদায় পাওনা এই কারণে এখানে অনাদায় পাওনা খরচ একটা, এই খরচকে কমানোর জন্য নতুন অনাদায় পাওনা সঞ্চিতির পূর্ব প্রস্তুতিমূলক একটা ব্যবস্থা আছে।
সেই অনাদায় পাওনা সঞ্চিতি দিয়ে আমরা অনাদায় পাওনা খরচকে কমাই। এজন্য খরচ কমানোর কারণে অনাদায় পাওনা সঞ্চিতি আমাদের কি হলো, এখন হ্রাস পাবে। এজন্য অনাদায় পাওনা সঞ্চিতি আগে ছিল ক্রেডিট, এখন হয়ে গেল ডেবিট। আর প্রাপ্য হিসাব অনাদায় পাওনার কারণে দেনাদার হ্রাস পায়, এজন্য প্রাপ্য হিসাব হবে আমাদের ক্রেডিট। আর অনাদায় পাওনা খরচের জাবেদা হচ্ছে অনাদায় পাওনা ডেবিট, আর নতুন অনাদায় পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। আর অনাদায় পাওনা খরচ বন্ধ করা যাবে, তাহলে কি হলো, আয় বিবরণী ডেবিট, অনাদায় পাওনা ক্রেডিট। তাহলে শিক্ষার্থীরা আমরা এখন যেটা আমরা করব, রিকোয়ারমেন্টে যেটা থাকে প্রায় সময় করণীয় রূপে খ থাকে যাবে না, করণীয় খটা কি থাকে যাবে না। আমি এখন উদ্দীপকটা মুছে দিই, এই কারণে যাতে এখন এই অঙ্কটা পুরোপুরি ভাবে আমার যদি পরীক্ষা প্রশ্নে আসে তাহলে আমরা কিভাবে অ্যানসার করব। যে তোমাদের দেখাই দিই, যদি মনে করো কোম্পানির নাম থাকে, কোম্পানির নাম দিয়ে লিখবো যাবে না। এটা হচ্ছে টাকা লোন, কোথায় পৃষ্ঠা, তারিখ, তারিখ বিবরণ, কোথায় পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। যেহেতু অঙ্ক 2019 সালের ডিসেম্বর 31। প্রথম হচ্ছে নতুন অধ্যায় পাওনা যাবে, আমরা দিচ্ছি, খেয়াল করো তোমরা। নতুন অধ্যায় পাওনা যাবে আমরা কি লিখেছিলাম, অনাদায় পাওনা সঞ্চিতি ডেবিট, ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট। এখানে যেটা আমাদের সবচেয়ে যেটা ভুল হয়, এখানে আমরা কি বলি, অনাদায় পাওনা সঞ্চিতি টাকা দেই। নো, এটা টাকা হবে নতুন অধ্যায় পাওনা। আমাদের নতুন অধ্যায় পাওনা প্রশ্নে কত টাকা ছিল, 4000 টাকা। তাহলে এখানে 4000 টাকা দিয়ে আমাদের যাবে হবে। ব্যাখ্যা কি লিখবা, নতুন অনাদায় পাওনা হিসাবভুক্ত করা হবে। এটা হচ্ছে প্রথম যাবে না। ঠিক তদ্রুপভাবে দ্বিতীয় যাবে না, অনাদায় পাওনা খরচে যাবে না, অনাদায় পাওনা ডেবিট, অনাদায় পাওনা সঞ্চিতি ক্রেডিট, অনাদায় পাওনা ডেবিট, অনাদায় পাওনা সঞ্চিতি ক্রেডিট। এখানে আমাদের টাকা হয়েছিল কত, 10,600 টাকা। ব্যাখ্যা কি লিখবে, নতুন অনাদায় পাওনা সঞ্চিতি সমন্বয় করা হলো। তাহলে অনাদায় পাওনা খরচে যাবে না, কি আসলে অনাদায় পাওনা ডেবিট, অনাদায় পাওনা সঞ্চিতি ক্রেডিট হচ্ছে অনাদায় পাওনা খরচে যাবে না। তো সেক্ষেত্রে 3 নম্বর অ্যানসার কি হবে, 31 ডিসেম্বর 31 তারিখ হবে। অনাদায় পাওনা খরচ বন্ধ করা যাবে না, বন্ধ করা যাবে না হয় আয় বিবরণী ডেবিট, অনাদায় পাওনা ক্রেডিট, আয় বিবরণী ডেবিট, অনাদায় পাওনা ক্রেডিট। এটা হবে 10,600 টাকা। তার ব্যাখ্যা কি হবে, অনাদায় পাওনা খরচ বন্ধ করা হলো, অনাদায় পাওনা খরচ বন্ধ করা হলো। তো সেক্ষেত্রে আমাদের যদি এখানে জাবেদা চায় তাহলে আমরা 3টা জাবেদা দিব। আরো জাবেদা আছে যেগুলো বিক্রয় ফেরতের জাবেদা থাকতে পারে, তখন আমরা বিক্রয় ফেরতের জাবেদা দেব। আবার যদি এই ধারে পণ্য বিক্রয় থাকে তাহলে আমরা ধারে পণ্য বিক্রয় জাবেদা দেব। তারপর যদি আরো অন্যান্য এন্ট্রি দেনাদার কাছ থেকে আদায়যোগ্য টাকা বলা থাকে তাহলে আমরা দেনাদার কাছ থেকে আদায়ের টাকা আমরা জাবেদা দেব। কিন্তু যেখানে এরকম এন্ট্রি নাই, এজন্য আমাদের 3টা প্রযোজ্য জাবেদা, এই 3টা প্রযোজ্য জাবেদা আমরা এখানে দিলাম। যদি প্রশ্নে নতুন অনাদায় পাওনা না থাকে সেক্ষেত্রে আমরা কি করব, তাহলে আমাদের প্রথম যে জাবেদাটা দেয়া আছে অনাদায় পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, এই জাবেদাটা আমাদের হবে না। তো শিক্ষার্থীরা আমাদের এখানে যেটা দেয়া আছে অনাদায় পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, এটা হচ্ছে নতুন অনাদায় পাওনা জাবেদা। আমি আবারও বলি,
এখানে যে টাকাটা দেওয়া আছে আমাদের পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, এটা হচ্ছে নতুন আমাদের পাওনা। আর হচ্ছে 10,600 টাকা হচ্ছে আমাদের পাওনা খরচে যাবে না, আমরা যে রোমান টুতে যে আমরা একটু আগে বের করছি, এটা হচ্ছে কি আমাদের পাওনা ডেবিট, আমাদের পাওনা সঞ্চিতি ক্রেডিট 10,600 টাকা। এটা আমরা আইডিবির মধ্যে দেখেন, দেখ আমরা এই আইডিবির দেখা এই যাবে আমরা এখানে দিছি, এর হিসাব বন্ধ করা যাবে না। আইডিবির ডেবিট, আমাদের পাওনা ক্রেডিট। তো শিক্ষার্থীরা আমাদের খ নাম্বারে এখানে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি থাকে এরকম। তারপর আমাদের যে প্রশ্ন আসতে পারে খতিয়ানের, এখন আমি তোমাদের এই জায়গা থেকে খতিয়ান দেখাবো, প্রশ্নে যদি জায়গাটা নাও চায় তো আমরা খতিয়ানগুলো আমরা ইনশাআল্লাহ শিখে নেব। তো আমি এখন মুছে ফেলতেছি, যেহেতু বোর্ডে ওইখানটা ডিসকাস নাই, আমরা এখন খতিয়ান করব। কি কি খতিয়ান আছে? অনাদায়ী পাওনা খতিয়ান, অনাদায়ী পাওনা সঞ্চিতির খতিয়ান। প্রথমে আমরা খতিয়ান করব অনাদায়ী পাওনার খতিয়ান। অনাদায়ী পাওনা হিসাব, হিসাব চাইলে মনে করতে হবে খতিয়ান। তারিখ, বিবরণ, যাবে বিষয়টা ডেবিট টাকা, ক্রেডিট টাকা, যে তারিখ, বিবরণ, জাবেলা পৃষ্ঠা বা সূত্র দিলেও চলে, ডেবিট, ক্রেডিট, এটা হচ্ছে যে ডেবিট, ক্রেডিট। এখন আমাদের কাজ হচ্ছে অনাদায়ী পাওনা নামে যতগুলো জাবেদা আসছে সেই জাবেদাগুলো আমরা এখানে অন্তর্ভুক্ত করব। অনাদায়ী পাওনা নামে জাবেদা কি আছে? প্রথম যে জাবেদা আছে অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, তাহলে অনাদায়ী পাওনা প্রথম জাবেদার মধ্যে আমাদের এখানে কোনো এন্ট্রি নেই। দ্বিতীয় জাবেদা কি আছে? অনাদায়ী পাওনা ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট, তাহলে 2016 ডিসেম্বর 31। অনাদায়ী পাওনা ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি 10,600 টাকা আছে, তাহলে 10,600 আছে অনাদায়ী পাওনা ডেবিট, এগুলো ডেবিট দিকে টাকা আছে 10,600। তারপর 3 নম্বর জায়গাটা কি আছে? আয় বিবরণী ডেবিট, অনাদায়ী পাওনা ক্রেডিট, তাহলে আয় বিবরণী, আয় বিবরণী আছে ডেবিট, ক্রেডিট দিকে টাকা 10,600 টাকা। সবসময় মনে রাখতে হবে অনাদায়ী পাওনার যে ব্যালেন্স নীল হয়ে যাবে, অনাদায়ী পাওনার ব্যালেন্স কখনো থাকবে না, এটা নীল হয়ে যাবে। যদি ব্যালেন্স বলে তাহলে মনে করতে হবে আমাদের অঙ্কটা ভুল হয়েছে। তাহলে আমাদের প্রথমে আবার একটু দেখো, প্রথম জাবেদা অনাদায়ী পাওনা নামে কোনো জাবেদা নাই, এই কারণে কোনো এন্ট্রি আসবে না। দ্বিতীয় জাবেদা আছে অনাদায়ী পাওনা ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট, যেহেতু আমরা অনাদায়ী পাওনা হিসাব করছি সেই হিসেবে অনাদায়ী পাওনা সঞ্চিতি বিপরীত নামটা আসে। তাহলে বিপরীত নাম কি আছে? অনাদায়ী পাওনা সঞ্চিতি 10,000 টাকা আছে ক্রেডিট পাশে, তাহলে আমাদের টাকা হবে ডেবিট, কারণ আমাদের পাওনা হিসেবে আমরা করছি সেই হিসেবে 10,600 টাকা অনাদায়ী পাওনা 10,000। তারপর তৃতীয় জাবেদা অনাদায়ী পাওনা ডেবিট, আয় বিবরণী ডেবিট, অনাদায়ী পাওনা ক্রেডিট, তাহলে অনাদায়ী পাওনার বিপরীত নাম এখানে আসবে আয় বিবরণী, তাহলে আয় বিবরণী হিসেবে আমরা দিলাম 10,600, এখানে 10,600 ব্যালেন্স নীল হয়ে গেছে। তো সেক্ষেত্রে এখন আমরা করব অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব। অনাদায়ী পাওনা সঞ্চিতি 2019 জানুয়ারি 1, সবটা একটু ঠিক করে নিই। প্রথমে দেখো ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি কেন লিখলাম? যেহেতু প্রথমে আমাদের উদ্যোগটা দেয়া আছে অনাদায়ী পাওনা সঞ্চিতি 1/1/2019 আমাদের টাকা দেয়া ছিল, কত টাকা ছিল অনাদায়ী পাওনা? আমাদের প্রথম যে অনাদায়ী পাওনা সঞ্চিতি ছিল 5,000 টাকা, এই 5,000 টাকা আমরা এখানে লিখব না, কেন? আমাদের অলরেডি ওই 5,000 টাকার মধ্যে অলরেডি লিখিত অনাদায়ী পাওনা কত আছে? লিখিত অনাদায়ী পাওনা আছে আমাদের 3,000 টাকা, এই 3,000 টাকা আমাদেরকে বাদ দিতে হবে। লিখিত অনাদায়ী পাওনা আমাদের 3,000 টাকা আমরা বাদ দিলাম, বাদ দিয়ে আমাদের রইল কত? 2,000 টাকা। এই 2,000 টাকা হচ্ছে আমাদের ব্যালেন্স বিল। যদি
তারপর ডিসেম্বর 31। প্রথমে যে চাপটা দেয়া আছে অনাদায় পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, তাহলে আমরা কি লিখব? প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব ওখানে আমরা কত টাকা দিছি চাপটা? 4000 টাকা। অনাদায় পাওনা সঞ্চিতি ডেবিট, তাহলে 4000 টাকা ডেবিট পাশে যাবে। তাহলে এখানে 4000 ডেবিট, এখানে 2000 ক্রেডিট, তাহলে প্লাস মাইনাসে মাইনাস করব। ফিগার ডেবিট পাশে বেশি, 2000 টাকা ডেবিট পাশে আসবে। তারপর 3 নম্বর 2 নম্বর যা বলেছে অনাদায় পাওনা ডেবিট, অনাদায় পাওনা সঞ্চিতি ক্রেডিট, তাহলে অনাদায় পাওনা আসবে এখানে। ওখানে আমরা কত দিছি? 10600। 10600 ক্রেডিট পাশে দেব। তাহলে আমাদের এখানে ডেবিট হচ্ছে 2000, ক্রেডিট হচ্ছে 10600, এটা প্লাস মাইনাস করে 8600 টাকা। এই 8600 হচ্ছে আমাদের বর্তমান অনাদায় পাওনা সঞ্চিতির পরিমাণ। আরেকটা কথা মনে রাখতে হবে, আমাদের সব সময় মনে রাখতে হবে, এই 8600 টাকাই হচ্ছে আমাদের 10% টাকা, আর এই 10% টাকাই হলো অনাদায় পাওনা সঞ্চিতি। তাহলে যদি আমাদের এখানে পার্সেন্টের টাকার সাথে যদি মিলে, তাহলে মনে করতে হবে আমাদের অঙ্ক ঠিক আছে। আর যদি পার্সেন্টের টাকার সাথে না মিল হয়, তাহলে মনে করতে হবে আমাদের অঙ্ক ভুল আছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে যে জিনিসটা শিখলাম আবারও বলি, প্রথমে ব্যালেন্স বিডি। যদি প্রশ্নে লিখিত অনাদায় পাওনা মানে পুরাতন অনাদায় পাওনা থাকে, তাহলে আমরা বাদ দিব। আর যদি লিখিত অনাদায় পাওনা না থাকে, তাহলে বাদ দিব না, সরাসরি আমরা ক্রেডিট পাশে ব্যালেন্স বিডি লিখে দেব। ক্রেডিট কেন হলো? যেহেতু অনাদায় পাওনা সঞ্চিতি হিসাব এটা একটা খতিয়ান, আর এই অনাদায় পাওনা সঞ্চিতি নরমালি আমরা রেও নিলে কোথায় দেখাই? আমরা ক্রেডিট পাশে দেখাই। এজন্য অনাদায় পাওনা সঞ্চিতি এখানে আমাদের ক্রেডিট পাশে 2000 টাকা আসলো, এই 2000 টাকা বাদ দিয়ে। আর প্রথম যে জাবেদাতে আছে অনাদায় পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, তো এখানে জাবেদা মানে প্রাপ্য হিসাব ডেবিট, এখানে আছে 2000, এখানে আছে 4000, তাহলে 4000 থেকে 2000 বাদ দিয়ে ডেবিট পাশে 2000 আসলো। ডেবিট দিকে আসার কারণ কি? কারণ ডেবিট দিকের ফিগার বেশি, এই কারণে 2000 টাকা ডেবিট দিকে আসলো। তারপর অনাদায় পাওনা ডেবিট, অনাদায় পাওনা সঞ্চিতি ক্রেডিট, সেই হিসাবে এখানে অনাদায় পাওনা আসলো। অনাদায় পাওনা আমাদের 2600 ক্রেডিট, আর এখানে ব্যালেন্স আছে ডেবিট 2000, এটা আমাদের বিয়োগ হবে। যেহেতু ক্রেডিট পাশে টাকা বেশি, বিয়োগ করে ক্রেডিট পাশে আমরা ব্যালেন্স লিখলাম, তাহলে 8600 টাকা হচ্ছে আমাদের নতুন অনাদায় পাওনা সঞ্চিতির বর্তমানে ব্যালেন্স। আর এই টাকাটা হচ্ছে আমাদের 10% টাকা। এটা যদি মিলে তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে, আর যদি না মিলে তাহলে আমাদের অঙ্কটা ভুল আছে। তো শিক্ষার্থীরা, তোমরা সবাই অঙ্কটা আশা করি বুঝছো। যদি কোনো সমস্যা হয় তারপর আমাকে কমেন্টসে জানাবে, আমাকে ফোনও করতে পারো। আর তোমাদের একটা হোমওয়ার্ক আমি দিচ্ছি, তোমরা অবশ্যই সেটা করে নেবে। তোমাদের বাড়ির কাজটা আমি দিয়ে দিচ্ছি, যেটা হোমওয়ার্ক, যেটা বলে লিখলাম চট্টগ্রাম কুমিল্লা সম্মিলিত বোর্ড যেটা আছে, রাজশাহী বরিশাল 2018 সালের 7 নং অঙ্কটা। এই অঙ্কটা তোমরা বাড়িতে করবে, ঠিক এই অঙ্কের মতো হুবহু এই অঙ্কটা। আমরা নেক্সট টাইমে আরো অতিরিক্ত আমরা অঙ্ক আমরা শিখবো, আরো নতুন নতুন কিছু শিখবো। তো তোমরা সবাই সুখে থাকো, তোমরা সবাই সুস্থ থাকো, এই মঙ্গল কামনা করি এবং আল্লাহর কাছে দোয়া করি। তো আমরা আজকে এই পর্যন্তই, ঠিক আছে? সেক্ষেত্রে আল্লাহ হাফেজ।